বিয়ে করা বউ তুমি আমার, তাহলে এত ওড়না পেঁচাপেচি করছো কেন? তুমি চাইলে ওড়না কেন সব খুলে পেতনির মতো ঘুরতে পারো, আই ডোন্ট মাইন্ড। এমন কথা শুনে চক্ষু চরক গাছ আমার। অস্বস্তির মাত্রাটা ক্রমশই যেন বেড়ে উঠেছে। আনভির আমার এই অবস্থা দেখে বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ালেন এবার। শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে আমার দিকে এগোলেই আমার যেন শরীর পাথর হয়ে যায়। মানুষটার চোখে মুখে দুষ্টু হাসি। সে আমার আরো কাছে এসে ঝুঁকতেই আমি বাথরুমের দরজার সাথে মিশে দাঁড়ালাম এবার। হায় আল্লাহ, আমি তো মনে করেছিলাম যে উনি হয়তো আমাকে মেনে নেবে না। তাহলে কি করতে চাচ্ছেন এসব? আমি কিছু বলতে যাব তার আগেই আনভির শীতল কণ্ঠে বলে উঠলেন, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? সরো, আমি গোসল করতে যাব। সাথে সাথেই ওনার দিকে চোখ তুলে তাকালাম আমি। ওনার তুখর চোখ আমার দিকেই আবদ্ধ। আমার চোখ বন্ধ করার ফাঁকে ইতোমধ্যে পাশের ক্লোতোয়াল থেকে তোয়ালে নিয়ে নিয়েছেন। লজ্জায় পড়ে গেলাম আমি ভেবেছিলাম কি আর হয়েছেটা কি। ধীর পায়ে সরে আসতেই ঝড়ের গতিতে উনি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমি এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। এই মানুষটার কথাবার্তা আসলে গা জ্বালানোর মতো। তখনকার কথাটি মনে পড়তে বিড়বিড়িয়ে বলে উঠলাম, অসভ্য কোথাকার। আনভির গোসল সেরে বেরিয়ে এলেন প্রায় 10 মিনিট পর। আমি ইতোমধ্যে চুল ভালোভাবে শুকিয়ে সিঙ্গেল সোফাতে বসে আছি। আসলে আমার মনে অজানা আশঙ্কা দানা বাঁধছে। আর যাই হোক, বিয়েটা আমাদের হয়েছে অনিশ্চিতভাবে। আমি মানসিকভাবে প্রস্তুত থাকলেও উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তাছাড়া ওনার মতো একজন মানুষ কি আমার মতো ছোট মফস্বল শহরের মেয়েকে পছন্দ করতে পারবে? আমায় সোফায় বসে থাকতে দেখে উনি চুল মোছা বন্ধ করে স্থির চোখে তাকিয়ে থাকলেন আমার দিকে। স্নিগ্ধ মুখটাতে ছেয়ে গেছে কৌতূহলতার ছাপ। এবার স্থিরভাবে তিনি ডেস্ক থেকে একটা কাগজ বের করে টেবিলের সামনে রাখলেন। আমি প্রশ্নবোধক চাহনিতে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি এটা? আমাদের এগ্রিমেন্ট পেপার বোঝো তো, চুক্তিপত্র। আনভির শান্ত কণ্ঠে বললেন। আমি শুকনো ঢোক গিলছি ক্রমাগত। অতঃপর জড়ানো গলায় বললাম, কিসের চুক্তিপত্র এটা? উনি হেসে উঠলেন কিঞ্চিত, যেন আমার কথা শুনে মজা পেয়েছেন বেশ। তবুও স্থির কণ্ঠে বললেন, এটাতে লেখা আছে যে 6 মাস আমরা একসাথে স্বামী স্ত্রী হয়ে থাকতে পারবো। এরপর আমি আমার রাস্তায় আর তুমি তোমার রাস্তায়। আমি নির্বিকার। আমি ভেবেছিলাম হয়তো উনি আমায় মানতেই পারবেন না, তবে এই 6 মাস যে উনি আমায় সহ্য করতে পারবে, এটাই আমার জন্য অনেক কিছু। আমি এবার প্রশ্ন করলাম, আমার জন্য আপনি অনেক ঝামেলায় পড়ে গেছেন, তাই না? আনভির গভীর চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। হয়তো আমার মনের কথাগুলো বোঝার চেষ্টা করছেন। হঠাৎ আমার কাছে সামান্য ঝুঁকে আসতেই আমি পাথর হয়ে গেলাম। হাত কসলিয়ে যাচ্ছি আনমনে। আনভির তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার দেখা ওয়ান অব দ্য মোস্ট স্টুপিড পার্সনের মধ্যে তুমি একজন। কে বলেছিল তোমায় গতকাল আমার জন্য এত চিন্তা করতে? আমার জ্বর হয়েছিল আমি মানি, বাট তুমি তো অন্য রুমেও ঘুমাতে পারতে। হ্যাঁ, মানছি যে আমরা এক বিছানায় ঘুমাইনি, তবে এক ঘরে তো ঘুমিয়েছিলাম। মানুষ তো এগুলো দেখে উল্টাপাল্টা মনে করবে, এটাই স্বাভাবিক। তোমার বিয়ে ভাঙার জন্য সব দোষ তোমার। আর শেষ পর্যন্ত কি হলো? বাবা আমার বিয়ে তোমার সাথে করিয়ে দিল। আমার লাইফ ক্যারিয়ার সবকিছু এখন একটা বিয়ের জন্য ডিস্ট্রয়েড হয়ে গেল। লিসেন আহি, তোমার এই ছোট্ট ভুলটার জন্যই তোমায় সবচেয়ে বেশি ঘৃণা করা শুরু করেছি আমি। তবুও তোমার সাথে আমি 6 মাস থাকবো, শুধু তোমার আর আমার ফ্যামিলির কথা ভেবে। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আনভিরের তিক্ত কথাগুলো বারবার কাঁপিয়ে তুলছে আমাকে। আনভিরের চোয়াল শক্ত হয়ে উঠেছে, মুখে অস্বাভাবিক রাগের ছাপ। আমার এখন নিজেকে খুব অসহায় লাগছে। আসলেই তো দোষটা আমারই ছিল। আমি কেন ওনাকে আনতে গেলাম আমার রুমে? উনি তো জ্বরের ঘোরে বার কয়েকবার নাও করেছিলেন, কিন্তু আমি শুনিনি তার কথা। আর ওই জন্যই তো ভাগ্য দুজনের মিলে গেছে অস্বাভাবিকভাবে। আমি কান্না চাপিয়ে বসলাম। ঠিক আছে, এই 6 মাস আমরা একসাথেই থাকবো, তারপর আর কখনোই আপনাকে বিরক্ত করব না। আনভির সরে আসলেন আমার ওপর থেকে। এবার শান্ত গলায় বললেন, এগ্রিমেন্ট পেপারটা তোমার কাছে রাখো। উনি সময় বিলম্ব না করে এবার বিছানায় আয়েশ করে শুয়ে পড়লেন। আমি ঠোঁট চেপে সোফাতেই বসে আছি। আসলে বুঝতে পারছি না যে ঘুমোবো কোথায়। উনি তো স্পষ্ট আমায় বলেই দিয়েছেন যে উনি আমাকে ঘৃণা করেন। তাছাড়া আমি যেই কাজ করেছি সেখানে ঘৃণাটাই স্বাভাবিক, বরং আমার মতো ছোট শহরের মেয়েকে মেনে নেওয়াটাই অস্বাভাবিক। হঠাৎ উনি চোখ মেলে আমার দিকে তাকালেন। আমায় এখনো একই জায়গায় বসে থাকতে দেখে ভুরু কুঁচকে বললেন, বিয়ের শোকে কি সোফায় আত্মহত্যা করার ইচ্ছা আছে? ঘুমোতে আসো জলদি। রাতে তোমায় এভাবে দেখলে তো পরে আমারই ইন্নালিল্লাহ হয়ে যাবে। এই মানুষটার ঠোঁট কাটা কথাগুলি আচ্ছা বিরক্তিকর তো। তবুও ব্যাপারটা বুঝতে দিলাম না তাকে। খানিকটা দ্বিধা নিয়ে বললাম, আমি ঘুমাবো কোথায়? আমার বোকাশোলক প্রশ্ন শুনে রাজ্যের বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বালিশে হেলান দিয়ে বসলেন আনভির। বোঝাই যাচ্ছে উনি আমার কথায় প্রচন্ড বিরক্ত। তুখর কণ্ঠে বললেন, এটা কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি না যে স্বামী বিয়ে মানবে না দেখে স্ত্রী বারান্দায় বালিশ নিয়ে ঘুমাসবে। বিয়েটা আমাদের হঠাৎ হলেও তুমি আমার লিগ্যাল ওয়াইফ। সো চুপচাপ বালিশ নিয়ে শুয়ে পড়ো আমার পাশে। আদারওয়াইজ বাথরুমে জায়গা আছে, ওখানে ঘুমাবে। বলে ঠোঁট চেপে হাসলেন উনি, চোখে মুখে রম্যতার ছাপ। আমি চোখ ছোট ছোট করে তার পাশে শুয়ে পড়লাম এবার। আমার শুতে দেখে উনিও লাইট অফ করে ঘুমিয়ে পড়লেন অন্য কাত হয়ে।
কিন্তু আমার চোখে ঘুম নেই অজানা উত্তেজনায়। হুমায়ুন আহমেদ তবে ঠিকই বলেছেন, বিয়ের পর নতুন একজন যুবকের সাথে এক বিছানায় ঘুমানোর মতো অস্বস্তির জিনিস আর হয় না। ফুরফুরে হাওয়ার আদলে সকালটা বেশ স্নিগ্ধ। অজানা এক ঘ্রাণ মৌ মৌ করছে পুরো ঘরটিতে। আর মুড়িয়ে চোখ খুললাম আমি। প্রথমেই চোখ গেল জানালায়। সাদা পর্দা উড়ে চলাতে নয়নাভিরাম পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি এবার উঠে বসার চেষ্টা করতেই থমকে গেলাম হঠাৎ। অনুভব করতে পারছি এক বলিষ্ঠ হাত গভীরভাবে আমার পেট আঁকড়ে ধরে আছে। মাথাটা তাই কাত করে ওনার দিকে ঘুরলাম আমি। আনভির ঘুমে কুপোকাত। ঘুমন্ত অবস্থাতেই হয়তো অজান্তে ওনার হাত এখানে চলে এসেছে। আমি গভীরভাবে পরখ করে নিলাম আনভিরকে। গৌরবর্ণের মানুষটির খাড়া নাক, চাপা ঠোঁট দেখতে সুন্দর। তবু আমার মনে হয় চশমা পরলে ওনাকে মারাত্মক লাগে দেখতে। আমি আস্তে করে ওনার হাত সরিয়ে দিলাম। এবার বোঝার চেষ্টা করছি উনি জাগনা আছেন কিনা, কিন্তু আমায় অবাক করে দিয়ে উনি আবারও আমার পেটের ওপর হাত রাখলেন। আমায় কোলবালিশ ভেবে হাতটা আরো ওপরে উঠাতেই তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে গেলাম আমি। উনি তো ঘুমে বিভোর। এদিকে আমার অবস্থা বলার বাইরে। বুকে দ্রিম দ্রিম শব্দ তৈরি করছে উত্তেজনায়। বুঝতে পারলাম উনি ঘুমে থাকলে আর কোনো হুঁশই থাকে না। না হলে পেটের একটু ওপরে হাতটা ভাবতেই মুখে আমার লজ্জায় আভা ছড়িয়ে গেল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি 7টা বাজে 5 মিনিট হয়েছে। তাই দ্রুত মুখ হাত ধুয়ে আমি রুমের বাইরে বেরিয়ে এলাম। আনভিরের বাবা স্বভাবতই ওঠেন সকালে। তাই ড্রয়িং রুমে যেতেই আমি দেখি উনি সোফায় বসে পত্রিকা পড়ছেন। অদূরে দাঁড়িয়ে আছেন আনভিরের মা। আমি সেখানে গিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠলাম, আসসালামু আলাইকুম। মুস্কি হাসলেন আনভিরের বাবা। প্রসন্ন গলায় প্রত্যুত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম আহিমা। রাতে ঘুম হয়েছে তো? কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। আনভিরের বাবা প্রসন্ন হাসলেন। হয়তো তিনি দ্বিধায় ছিলেন ছেলে কি এ বিয়ে মানবে কিনা। উনি আমার ইশারায় সোফাতে বসতে বললেই আমি কথা মতো সোফায় বসে পড়লাম। এর মধ্যেই আমার চোখাচোখি হলো আনভিরের মা সেলিনা বেগমের সাথে। উনি বরাবরের মতোই নীরব দর্শকের ভূমিকায়। হয়তো আমায় ছেলের বউ হিসাবে এখনো মানেননি। আনভিরের বাবা এবার সেলিনা বেগমকে বললেন, ওগো নুরি উঠেছে নাস্তা বানাতে? একটু পর তো সবাই উঠে যাবে। আজ ভালো খাবার রান্না করতে বলো। নতুন সদস্য এসেছে তো। আমি এবার রাগ বাড়িয়ে বললাম, বাবা আমি নাস্তা বানাই? তুমি পারবে নাস্তা বানাতে? ছোট শহরের মেয়ে, তোমাদের তো আবার আদরে আদরে বড় করে। আনভিরের মা রূঢ় গলায় বললেন। ওনার কথা শুনে মনক্ষুণ্ণ হয়ে গেলেন বাবা। কিছু বলতে না দিয়ে আমি নীরবে বললাম, ছোট শহরের মেয়ে তো কি হয়েছে, মা নেই তো, রান্না বান্নাটাই আগে শিখতে হয়েছে। আমার কথা শুনে কোনো কথা বাড়ালেন না উনি। আনভিরের বাবা উৎফুল্ল গলায় বললেন, তাহলে নাস্তা বানাও তুমি। আজ তোমার হাতে রান্নাটা একটু খেয়ে দেখি। আমি রান্নাঘরের দিকে আগ বাড়াতেই সেলিনা বেগম বললেন, নুরিকে ডেকে দিচ্ছি আমি, সে তোমাকে সাহায্য করবে না। আমি মাথা নাড়লাম এবার। উনি রূঢ় হলেও যথেষ্ট যত্নশীল, এই বিষয়টি মানতে হবে। সকালের নাস্তা হিসেবে রুটি, আলু ভাজি, ডিম পোস্ট আর সবজি রান্না করলাম আমি। নুরিয়াপা আমাকে এক্ষেত্রে সাহায্য করেছে অনেক। এ বাড়ির বিশ্বস্ত কাজের মানুষ উনি। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর এখানেই কাজ করছেন বছরখানিক ধরে। অল্প সময়েই ওনার সাথে সখ্যতা হয়ে গেল আমার। বলতে গেলে উনি ভারী মজার মানুষ। তবে কাজকর্মে শখানেক ভুল করেন বিধায় প্রায় আনভিরের মার কাছে বকা খেতে হয়। মাঝে মাঝে শিউলি ভাবি যে ওনাকে বাঁচান সেই বিষয়টা বলেছে। এরই মধ্যে কাজ শেষ করার পর সে আটার বাক্সটা উপরের তাকে রাখতে যাবে, অসাবধানতায় হাত পিছলে আমার উপর ফেলে দিল সে। আমার পুরো শরীর আটায় মাখামাখি এবার। শিউলি ভাবি ইতোমধ্যে এসে আমায় এই অবস্থায় দেখে তো ফিক করে হেসে দিলেন। তারপর নুরিকে বললেন, নুরিয়াপা আজ যে ভুল করেছেন মা কেন, বাবাই আপনাকে বরখাস্ত করবে। আটা ফালানোর জন্য নতুন বউকে পাইলেন, আফা আমারে মাফ করে দেন। আমার উদ্দেশ্যে উনি কথাটি বলতে আমি বলে উঠলাম, থাক আমার কাছে মাপ চেতে হবে না, আমি এসব সাফ করে আসছি। বলে আমি রান্নাঘর ছেড়ে রুমের দিকে চলে গেলাম। আনভির এখনো ঘুমাচ্ছেন। আমি এবার তাড়াতাড়ি জামা কাপড় নিয়ে চলে গেলাম বাথরুমে। গোসল সেরে এসে শরীরটা হালকা লাগছে এখন। তাছাড়া গরম আর আটার চাপে নিজেকে কোনো জোকারের থেকে কম মনে হচ্ছিল না। আমি একটা নীল শাড়ি পরলাম আজ। কালো ব্লাউজের সাথে নীল শাড়িটা সুন্দরী মানিয়েছে। আয়নায় দাঁড়িয়ে চুল ভালো মতো মোছার চেষ্টা করলাম এবার। আর যাই হোক, চুলে টপ টপ করে পানি পড়ার মতো বিদঘুটে জিনিস আমার কাছে আর হয় না। চুল মুছছিলাম, হঠাৎই পেছন থেকে কেউ চেঁচিয়ে বলে উঠল, এই যে চুলে যত্নবান নারী, চুলে তো ভালোই নজর দিচ্ছেন, এদিকে শাড়ির কুচি যে খুলে যাচ্ছে সেদিকে খেয়াল আছে? ইয়া খোদা, প্রথম দিনই এই অবস্থা, পরে আবার কি খুলে টুলে যাবে আল্লাহ মালুম। এমন উচ্চস্বর শুনে তড়িঘড়ি করে পেছনে তাকালাম আমি। আনভির বসে আছে বিছানায় হেলান দিয়ে। ভাবভঙ্গি স্বাভাবিক, তবে প্রখর চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি এবার চরম মাত্রার অস্বস্তিতে পড়ে গেলাম। একটু আগের কথাগুলো ঢেউয়ের মতো কানে বাজতে চলেছে। ওনার কি আসলে মুখে কোনো লাগাম নেই? আমি অপ্রস্তুত হয়ে শাড়ির কুচি ভালো মতো আঁকড়ে ধরলাম এবার। মৃদু কণ্ঠে বিছানায় বসে থাকা আনভিরকে বললাম, আপনি কখন উঠলেন? যখন নায়িকাদের মতো সারা ঘরে চুলের পানি ছিটিয়ে বন্যা বানাচ্ছিলে তখন। ওনার আড়ষ্ট কণ্ঠ।
এই লোকটার কথা শুনলে গায়ে কেমন করে যেন আগুন ধরে যায় আমার। হ্যাঁ, মানছি যে আমার ভুলের জন্যই আমাদের বিয়েটা হয়েছে, তাই বলে উল্টাপাল্টা কথা দিয়ে এমন মাথা খেয়ে ফেলবেন আমার? আমায় চুপ থাকতে দেখে হঠাৎ সোজা হয়ে বসলো আনভির। চোখের ঘুমু ঘুমু ভাবটা এখনো রয়ে গেছে। পাশের টেবিল থেকে চিকন ফ্রেমের খয়েরি চশমাটা পরে নিতেই আবারও অন্যরকম একটা ভাব চলে আসলো ওনার মধ্যে। কিছু কিছু ছেলেরা আছে যাদের চশমা পরলে চরম হ্যান্ডসাম লাগে, এক কথায় বিপজ্জনক হ্যান্ডসাম। আমায় ওনার দিকে এমন বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে আনভির ভুরু কুঁচকে বলে উঠলো, ওয়েট, গত রাতে তুমি গোসল করেছিলে না? হ্যাঁ। তাহলে সকালে উঠে আবার গোসল করলে কেন? এক মিনিট, গত রাতে আমাদের বাসরাত ছিল। আমাদের চুক্তি অনুযায়ী আমি একদমই তোমার দিকে এগোইনি। অ্যাট এনি চান্স তুমি কি আমার ঘুমের ফয়দা উঠিয়েছো নাকি যে পরদিন সকালে গোসল করতে হলো? আমার মাথায় যেন বিশাল আকাশ ভেঙে পড়লো। আনভির আমার দিকে তাকিয়ে আছেন কৌতূহলতার সাথে। এমন কথা শুনে আমার মাথায় কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। লাইক সিরিয়াসলি আমি ওনার ঘুমের ফয়দা উঠাবো? আমি এবার রেগে গেলাম প্রচন্ড। জোর গলায় বললাম, আমি কেন আপনার ফয়দা উঠাবো? আপনি কোন চকলেটের খনি একটু শুনি? আমি চকলেটের খনি নাকি ক্যাডবেরি ডেইরি মিল্ক তা তো তুমি জানো। আর এভাবে গোসল সেরে নায়িকাদের মতো চুলের পানি ছিটিয়ে বান ভাসাচ্ছ কেন? তোমার ওই পেতনি টাইপ ভেজা চুল দেখিয়ে জীবনেও আমাকে পাগল করার চেষ্টা করতে পারবে না। সো এইসব বুলশিট বাদ দাও। 6 মাস তোমায় সহ্য করবো, দেন ইউ মে গো। উনি মানুষটা আসলেই সাংঘাতিক। একের পর এক উদ্ভট কথাবার্তা শুনে আমি ওনার দিকে তেড়ে যেতেই উনি বাঁকা হেসে বললেন, এই যে ম্যাডাম, কুচি খুলে যাচ্ছে কিন্তু। ব্যাস, আমি সেখানেই চুপ। পরাজয়ী ভাবে কুচি ধরে তাকালাম ওনার দিকে। চশমিশ বিলাইটা ঠোঁট চেপে হাসছে। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। আগে বাথরুমে এই শাড়িটা ঠিক করতে হবে। বিড়বিড়িয়ে তাই বলে ফেললাম, আপনাকে আমি পরে দেখে নেব। ডাইনিং রুমে শিউলি ভাবির সাথে খাবার সার্ভ করছি আমি। তখনকার ওই ঘটনাটির জন্য যেমন লজ্জা পেয়েছিলাম, আনভিরের শেষ কথাগুলো শুনে কান্নাও পেয়েছিল অনেক। নিজেকেই ধিক্কার জানাতে ইচ্ছা হচ্ছিল বারবার। তাই বাথরুম থেকে শাড়ি ঠিক করে আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি ওনার রুমে। চলে এলাম রান্নাঘরের দিকে। ওই মানুষটা আর আমি যাই হোক কখনো একসাথে আজীবন থাকতে পারবো না। তবুও চেষ্টা করতে চেয়েছিলাম আমি, তবে মনে হয় না সফল হব। তাহলে যেটা হওয়ার সেটাই হোক, আমি এখানে থাকবো শুধুমাত্র ওনার চুক্তিবদ্ধ স্ত্রী হয়ে। আনভিরের বাবা খাবারগুলো দেখে বলে উঠলেন, বাবা আজ এত আয়োজন, এখন তো পেট পুরে খাওয়া যাবে। আমি বিনয়ী হাসলাম এবার। আজরান ভাইয়াও বললেন, আসলেই তো আহি, এত সকালে উঠে এত খাবার রান্না করলে কিভাবে? খেতেও তো বেশ ভালো হবে মনে হচ্ছে। আমার বউ যদি এভাবে সকালে একটু রান্না করতো। শেষ কথাটা আজরান ভাইয়া বিদ্রুপের সাথে বললেও শিউলি ভাবি কড়া চোখে ওনার দিকে তাকালো। তবে মার জন্য কিছু বলতে পারল না সে। ইতোমধ্যেই ডাইনিং টেবিলে এসে পড়লেন আনভির। উনি একবারে গোসল সেরে পরিপাটি হয়ে এসেছেন। পরনে গ্রে কালার শার্ট, কালো প্যান্ট, মসৃণ চুলগুলো সুবিন্যস্তভাবে পেছনে আঁচড়িয়ে রাখা, হাতে মোটা ডায়ালের ঘড়ি আর বরাবরের মতোই চোখে চিকন ফ্রেমের খয়েরি চশমা। বলতে হবে একটু ঠোঁটকাটা ধরনের মানুষ হলেও দেখতে অতটাও মন্দ নয়। আনভিরকে এভাবে দেখে বাবা বলে উঠলেন, এ কি আনভির, তুমি ফর্মাল গেটআপে যে ভার্সিটিতে যাচ্ছ? এ সময় আমি তাছাড়া কোথায় যাই বাবা? হ্যাঁ, ভার্সিটিতে যাচ্ছি। আনভির শীতল কণ্ঠে কথাগুলো বলে চেয়ারে বসে পড়লেন এবার। বাবা এই উত্তর শুনে একটু অসন্তুষ্ট, তাই প্রশ্ন করলেন, গতকালই তো তোমার বিয়ে হলো আনভির, আজ তোমার ভার্সিটিতে যাওয়াটা কি উচিত? কেন, সরকার কি কোনো ধারা দিয়েছে যে বিয়ের প্রথম দিন আনভিরের ভার্সিটি যাওয়া নিষেধ? প্রিয় গল্প প্রেমীরা, এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে ফেলুন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা করে লাইক, একটা করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।